দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা এমন একটি বিষয় নির্বাচন করে থাকি যেটি সমসাময়িক এবং যে কোনো কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা কথা বলবার জন্য যেই বিষয় নির্ধারণ করেছি সেটি হলো বিজয় মাসে ভাবনা দুর্ভাবনা। আপনারা জানেন যে ঘড়ির কাঁটা আর কিছুক্ষণের মধ্যেই রাত 12টা স্পর্শ করবে এবং শুরু হবে আমাদের বাঙালির জীবনের, বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাস 1 ডিসেম্বর এর প্রথম দিন, অর্থাৎ প্রথম প্রহরে পৌঁছে যাব আমরা আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই। আমরা করোনা আক্রান্ত হয়ে সারা বিশ্বের মতন এমন একটি সময়ে আজ বিজয়ের এই প্রথম প্রহরে প্রবেশ করতে যাচ্ছি যেটি এতটা ম্লান, এতটা মলিন হয়তো হবার কথা ছিল না, কারণ আমরা দাঁড় প্রান্তে দাঁড়িয়ে রয়েছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা ছিল অনেক উৎসাহ, অনেক উৎসব এবং অনেক রং, সব কিছু আমাদের চারিদিকে আজ প্রজ্বলিত হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। শুধু কি এই জন্যই আমরা দুর্ভাবনার কথা বলছি, নাকি আরও কিছু দুর্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি সেই অন্ধকারের শক্তির আস্ফালন? আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবেন প্রাজ্ঞজনেরা। আমাদের সঙ্গে আজকে কথা বলবার জন্য যোগ দিয়েছেন 4 জন অতিথি। চলুন যিনি স্টুডিওতে রয়েছেন তার সঙ্গে আগে পরিচিত হই। আমার সঙ্গে স্টুডিওতে আজকে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এছাড়া আজকে আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। আরও রয়েছেন লেখক ও রাজনীতিক এবং কবি নূহ উল আলম লেনিন। এছাড়া যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শিশির ভট্টাচার্য। আপনাদের 3 জনকেই আমাদের আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি আজকের আলোচনার সূত্রপাত করতে চাই নূহ উল আলম লেনিন, আপনাকে দিয়ে। আপনি শুনছিলেন যে আমরা আজকে আমাদের আলোচনার জন্য যে শিরোনামটা নির্ধারণ করেছি বিজয় মাসে ভাবনা দুর্ভাবনা। তো প্রথমে আমি আসলে ভাবনা দিয়েই শুরু করতে চাই। কি ভাবনা আপনাদের এই যে আমরা সুবর্ণ জয়ন্তীর প্রায় দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি? আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে না। ও, যে কোনো কারণেই হোক শব্দযন্ত্রে কিছু একটি সমস্যা হয়েছে বলে বোঝা যাচ্ছে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি নূহ উল আলম লেনিন। এবারে কি আমাকে শুনতে পাচ্ছেন? কথাগুলো বোঝা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ওকে, আপনার কাছে জানতে চাইছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বিজয় মাসে ভাবনা দুর্ভাবনা। ভাবনা দিয়েই শুরু করি। এই যে আমরা 50 বছর পূর্তির প্রায় দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম 71-এ, এখন কোথায় রয়েছি, সেই জায়গায় আপনার ভাবনার প্রতিফলনটাই জানতে চাই। ধন্যবাদ। আজকে এই বিজয়ের মাসের প্রথম প্রহরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি জাতীয় চার নেতাকে এবং বিশেষভাবে আমি স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন সেই 30 লক্ষ শহীদ ও 4 লক্ষ সম্ভ্রম হারা মা বোনকে। ভাবনা দুর্ভাবনা যদি বলেন তো ভাবনাও থাকে, দুর্ভাবনাও থাকে, কিন্তু আমি খুব দুর্ভাবনায় বিচলিত নই। 50 বছরে আমাদের যে অর্জন এবং প্রাপ্তি সেটা বারবার হামলার মুখোমুখি হয়েছে। অন্ধকারের শক্তি এটাকে পিছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে। তারপরেও বাঙালি জাতি, বীরের জাতি, তারা মুক্তিযুদ্ধের মূল যে লক্ষ্য, তার যে চেতনা, সেটাকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের বড় অর্জন যে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, আমাদের বড় বিসর্জন যে 75-এ জাতির পিতাকে হত্যা করা হয়েছে, আমাদের বড় অর্জন যে কেবল বাংলাদেশের স্বাধীনতাই আমরা অর্জন করিনি, সেই সাথে বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠা করেছি এবং একই সঙ্গে
আমরা বাংলাদেশকে একটা চরম দরিদ্র দেশ থেকে আজকে একটা মধ্যম আয়ের দেশের দিকে আমরা নিয়ে যেতে পেরেছি। এটা আমাদের জাতির জন্য পরম সৌভাগ্যের বিষয়। বাংলাদেশ আজকে, বঙ্গবন্ধু বলেছিলেন যে ভিক্ষুকের জাতির কোনো সম্মান থাকে না, বাংলাদেশ আর আজকে ভিক্ষুকের জাতি না। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা সবকিছু অর্জন করতে পেরেছি তা যেমন সত্য নয়, তেমনি আমাদের অর্জনও কিন্তু কম না। বিশ্বের বিভিন্ন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান 8ম স্থান, তার প্রবৃদ্ধি, তার অগ্রগতি, তার সমৃদ্ধির দিক থেকে। এবং এই অর্জনগুলোকে যাতে ক্ষতিগ্রস্ত করা যায়, সেই জন্য এখনো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তারা সক্রিয় রয়েছে, এবং শুধু সক্রিয় রয়নি, তারা নানাভাবে আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার, তাদেরকে আজকে বিভিন্নভাবে আপনার মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা, আমাদের অর্জনগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। অনেক ধন্যবাদ নুহুল আলম লেনিন। আবারও আপনার কাছে ফিরবো। আপনি যেখানে শেষ করলেন সেখান থেকেই আমি সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন যে নুহুল আলম লেনিন যে জায়গায় শেষ করলেন, তিনি দুর্ভাবনা এবং আস্ফালন বা স্বাধীনতা বিরোধী শক্তির যেই শব্দ তিনি উচ্চারণটি করলেন, আমি যদি একটু স্পষ্টভাবে বলতে চাই, আমরা এমন একটি সময়ে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে যখন আমরা মুজিববর্ষ পালন করছি, আমাদের জাতির জনকের জন্ম শতবর্ষ, এবং এই উপলক্ষে গত কিছুদিন ধরে দেখতেই পাচ্ছেন রাজনৈতিক অঙ্গন ভীষণ রকমভাবে একেবারে মানে উত্তাল রয়েছে ভাস্কর্য কি মূর্তি সেই ইস্যুতে। এবং আগামীকাল মানে মঙ্গলবার ঢাকায় কর্মসূচিও দিয়েছে সামাজিক সাংস্কৃতিক কিছু সংগঠন, প্রায় 60টি সংগঠন, পেশাজীবীদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনদের। তারা এই যে বঙ্গবন্ধু এবং সংবিধান অবমাননার যেই অভিযোগ উঠেছে বা তারা যেটি করছেন, জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক, তাঁদেরকে গ্রেফতার করবার দাবিতে একটি আগামীকাল কর্মসূচি রয়েছে, এবং ঢাকা সহ বাংলাদেশের সমস্ত জেলা উপজেলায় এই কর্মসূচিটি পালন করা হবে বলে খবর দেখা যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন আপনার কাছে যদি দুর্ভাবনা জানতে চাই, আপনি বাংলাদেশকে কোথায় কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি লেনিন ভাইয়ের কথার সূত্র ধরেই বলছি যে বাংলাদেশ এগিয়েছে গত 49 বছরে অর্থনৈতিকভাবে, কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাজনৈতিক দর্শনের দিক থেকে, চিন্তার দিক থেকে মুক্তিযুদ্ধের যে অপত্যয় ছিল, যে আদর্শ ছিল, যে অঙ্গীকার ছিল, সেটা আমরা কতটা পালন করতে পারছি। অর্থনৈতিক উন্নতি শুধু বাংলাদেশই করেনি, আমাদের প্রতিবেশীদের যদি বলি, ভারত, শ্রীলঙ্কা, এমনকি নেপাল, তারাও কিন্তু অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে আছে। আমরা যেন অর্থনৈতিকভাবে উন্নতি করেছি, একই সঙ্গে বৈষম্য বেড়েছে, যেটা অতীতে কখনোই এত বৈষম্য ছিল না। করোনাকালে সেটি আরও প্রকট হয়েছে। তা আমাদের এই মুহূর্তের সমস্যা কি? এক হচ্ছে মুক্তিযুদ্ধের, লেনিন ভাই যে কথাটি বললেন, মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা। মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রীয় 4 মূলনীতি, কিন্তু রাষ্ট্রীয় 4 মূলনীতি একই সঙ্গে রাষ্ট্রধর্ম, একই সঙ্গে বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আপোষ রফা, তো এসব করে তো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না, প্রতিষ্ঠা করা যায় না। সুতরাং আজকে যাদের কথা বলা হয়েছে, যাদের অপশক্তি হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যাদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলা হচ্ছে, সমাবেশের কথা বলা হচ্ছে, তাদের তো একসময় ক্ষমতাসীনরা প্রশ্রয় দিয়েছেন। তাদের পরামর্শে, যদি নির্দেশ নাও বলি, তাদের পরামর্শে পাঠ্য বই অদল বদল করা হয়েছে। তো সুতরাং আমি মনে করি অন্যের সমালোচনার আগে আত্মসমালোচনাটা জরুরি, যে আমরা কতটা মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সেখানে আছি। আর সমস্যা তো মানুষের। মুক্তিযুদ্ধের বড় অর্জন ছিল ঐক্য। 71-এ 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ ছিল বলে মুক্তিযুদ্ধ বিজয় অর্জন করতে পেরেছি। সেই ঐক্য কিন্তু আজকে নেই।
আজকে আমরা দলের ভিতরে, দলের বাইরে, সরকারের ভিতরে, সরকারের বাইরে সমস্ত সামাজিক শক্তির মধ্যে কিন্তু বিচ্ছিন্নতা, সামাজিক শক্তির মধ্যে বিভেদ, বিদ্বেষ, পরস্পরকে আমরা মানে মানুষকে কাছে টানার চেয়ে দূরে ঠেলতেই বেশি পছন্দ করি, সেটা রাজনৈতিক দল নির্বিশেষে। আমি মনে করি যে এক্ষেত্রে ক্ষমতাসীনদের যে বিচক্ষণতা, যে বুদ্ধিমত্তা, যে দূরদর্শিতা নিয়ে এগোনোর কথা ছিল, সেটি অনেক সময় তারা নেননি। এবং দেখা গেছে ক্ষমতায় থাকার জন্যে এবং ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতায় যারা ছিলেন এবং আছেন, তারা বিভিন্ন সময় আপোষ করেছেন। আমি মনে করি সেই আপোষের এটি একটি উপসর্গ। এই যে এখন যা দেখা যাচ্ছে, আমরা যদি আপোষ থেকে বেরিয়ে আসতে পারি তাহলে এসব কোনো সমস্যা থাকবে না। আপোষ এবং আপোষহীনতার যে প্রশ্ন আপনি তুললেন, সেই জায়গা থেকেই এবারে আমি যেতে চাই সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, আপনার কাছে। আজ থেকে প্রায় 49 বছর আগে আপনারা যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে নিজেরা ঝাঁপিয়ে পড়েছিলেন, এখন যদি 49 বছর পর এসে পেছনে ফিরে তাকান আর আজকের বাস্তবতাকে দেখেন, আপনাদের সেই স্বপ্ন কতখানি পূরণ হয়েছে, কতখানি হয়নি, আর যদি না হয়ে থাকে কেন হয়নি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আজকের মাত্র এখনই বোধ করি রাত 12টা, অর্থাৎ 1 ডিসেম্বর পড়ছে। আমি স্মরণ করি আজ থেকে 49 বছর আগে আমাদের সে মহান মুক্তিযুদ্ধের শহীদকে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আপনি যথার্থই বলেছেন যে যে প্রাপ্তি, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ ঘটেছিল, এই প্রশ্ন সব সময় নিশ্চয়ই করা যাবে সেই প্রত্যাশা এই 49 বছরে বা 50 বছরে কতটা পূর্ণ হয়েছে। আমি মনে করি যে একটা বড় প্রাপ্তি ঘটেছে বাংলাদেশ রাষ্ট্রের, যে বাংলাদেশ অর্থাৎ সেদিনকার পূর্ব পাকিস্তানি দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। বাঙালির জনগোষ্ঠী তার স্বতন্ত্র আবাসভূমি পেয়েছে, স্বাধীন আবাসভূমি পেয়েছে, একটি মানচিত্র পেয়েছে। সেই মানচিত্রটা আক্ষরিক অর্থে নিঃসন্দেহে একটা বড় বড় প্রাপ্তি। সেদিক থেকে আমাদের তৃপ্ত হবার যথেষ্ট কারণ রয়েছে। অন্যদিকে আমরা যদি আমাদের কি পাইনি এই বিষয় নিয়ে আলোচনা, বিতর্ক করি, পর্যালোচনা করি, তাহলে অবশ্যই আমাদের দেখতে হবে মুক্তিযুদ্ধের বিজয়ের পর থেকে বিগত 49 বছরে এদেশের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে কতগুলো বড় বড় সংকট এসছে, ব্যর্থতা এসছে, যার একটি বড় দিক হচ্ছে স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, এবং তারপর থেকে 2 যুগ সময় এই দেশটা বিজাত সেই রাজনীতি। আমরা 71-এর মুক্তিযুদ্ধের মানুষরা মনে করেছিলাম যে যুদ্ধের মধ্য দিয়ে তাকে বিতাড়িত করা হবে। সে যাই হোক, আমরা স্বাধীনতা অর্জন করেছি, নতুন করে মুক্তিযুদ্ধ, আবার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেগুলো নিশ্চয়ই আমরা পুনরুদ্ধার করতে অনেকটাই, সবটা না হলেও অনেকটাই সক্ষম হয়েছে। আমি যেটা বলবো, যেটা আপনি এবং আমার আরো 2 জন সম্মানীয় বক্তা, আলোচক বলছিলেন, যে আমরা কি যে অন্ধকারের যে শক্তি, আপনি শুরুতে যেটা বলছিলেন, সেই শক্তিকে কি এই রাষ্ট্র প্রশ্রয় দিয়েছে? যদি দিয়ে থাকে, তারা কি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে আবার ফিরে আসছে? আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রের অনেকগুলো বৈচিত্র্যতা আছে। একটি হচ্ছে বাঙালির জাতিসত্তা, অসাম্প্রদায়িক জাতিসত্তা, যার ভিত্তিতে একাত্ম হয়ে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের মতো একটি বড় জাতীয়
রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে সফলতার মধ্যেই আমরা লক্ষ্য করেছি, আমার নিজের উপলব্ধি থেকে নিশ্চয়ই অনেকেই করেছেন, সেটা হচ্ছে এখানে একটা ধর্মীয় সাম্প্রদায়িক মনোভাব বা সংস্কৃতির একটা বিকাশ অনেক আগেও ঘটেছিল, মাঝে মধ্যে তারা দমিয়েছিল, এবং এই শক্তিটি পাকিস্তানের শাসনকে টিকিয়ে রাখতে চেয়েছিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে কখনো কখনো মাঝে মধ্যে এই সাম্প্রদায়িক বা অতি সাম্প্রদায়িক বা জঙ্গিবাদী এই গোষ্ঠীটি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের কালচারের বিরুদ্ধে, আমাদের সভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ করবার চেষ্টা করে। অতি সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে এবং যেটা অনেকেই বিস্মিত হন, আমি নিশ্চয়ই এখানে বিস্মিত হতে চাই না, যে কয়েকজন বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় নিক্ষেপ করার মতো বক্তব্য, ঔদ্ধত্য তারা দেখিয়েছে। আমি মনে করি রাষ্ট্র কেন এখনো পর্যন্ত নিশ্চুপ আমি জানি না। বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রশক্তি, সে রাষ্ট্রশক্তির ভিত্তি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রশক্তি, তার ভিত্তি হচ্ছে বাঙালির অসাম্প্রদায়িক জাতিসত্তা, মুক্ত সংস্কৃতি চর্চা। সেখানে ভাস্কর্য কেন থাকবে না? এবং আমাদের আইন রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের রাষ্ট্রপিতা, জাতির পিতা। এই জায়গাটাতে একটু আপনাকে যোগ করতে চাই। অপব্যাখ্যা দিয়ে আপনি বলছিলেন যে বাংলাদেশের জন্মের পেছনেই ছিল অসাম্প্রদায়িক চেতনা, এবং সেই জায়গা থেকে শুধু ভাস্কর্য কেন, যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ হয় তাহলে মূর্তি কেন নয়? মূর্তি থাকবার অধিকারও কি নেই এই দেশে? আমি কিন্তু মূর্তি এবং ভাস্কর্যকে এক করে দেখছি না, কারণ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী ধর্মীয়ভাবে, ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে মুসলিম ধর্মে তারা বিশ্বাস করে। আরেকটি জনসংখ্যা রয়েছে, সেখানে তারা হিন্দু জনসংখ্যার মানুষ, আরো বৌদ্ধ রয়েছে, খ্রিস্টানও রয়েছে। আমি বলছি, যদি পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হতে হয়, পরিপূর্ণভাবে অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে হয়, একদিকে যেমন ভাস্কর্য থাকবে, যারা মূর্তি আরাধনা করে তারা মূর্তি করবে, সে স্বাধীনতা তাদের নিশ্চয়ই দিতে হবে। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, ধর্মের অপব্যাখ্যা দিয়ে 1971 সালে যেভাবে মুক্তিযুদ্ধের মতো একটা জাতীয় যুদ্ধকে, বলুন আপনি কি যেন বলছেন? জি, আমরা একটু সংক্ষেপে শেষ করতে চাই, আরেকজন অতিথির কাছে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি সেই কথাটাই বলতে চাই যে আমি খুব বিস্মিত নই। এগুলোকে যদি সত্যি সত্যি লালন করা থাকে, কখনো কখনো প্রশ্রয় দেওয়া হয়ে থাকে, আমি মনে করি বর্তমান রাষ্ট্রশক্তির সেটা কখনোই সঙ্গত হবে না, উচিত হবে না। কারণ এই 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 অন্ধকারের শক্তিগুলোই ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে কখনো কখনো নিশ্চয়ই ফিরে আসে। আমাদের অবশ্যই সেই বিষয়টা মনে রাখতে হবে। অনেক ধন্যবাদ হারুন হাবিব। আবারও আপনার কাছে ফিরবো। এই জায়গা থেকেই ডক্টর শিশির ভট্টাচার্য, আপনার কাছে আসতে চাই। আমরা বরং আজকে এই যে বিজয় মাসের প্রথম প্রহরে বসে নিজেদের অতীতকে এবং অর্জনকে খতিয়ে দেখবার চেষ্টা করছি, এটিকে আমি বলতে চাই রিয়েলিটি চেক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি এই বিজয় মাসে ভাবনা এবং দুর্ভাবনাকে কিভাবে চিহ্নিত করবেন? আমার অগ্রজদের ধন্যবাদ বিভিন্ন আইডিয়া দেওয়ার জন্য। তা আমি মনে করি 71 সালে বাংলাদেশের বাঙালিরা দুভাগে ভাগ হয়েছিল। এক ভাগ হচ্ছে বঙ্গবন্ধু, আর ভাগ হচ্ছে বঙ্গশত্রু। যারা বাংলার পক্ষে, বাংলার সমৃদ্ধির পক্ষে, অসাম্প্রদায়িক বাংলার পক্ষে, আমি তাদেরকে বলবো বঙ্গবন্ধু, ব্যক্তি অর্থে নয়, একটা গোষ্ঠী অর্থে। আর যারা এর বিপক্ষে, যারা ওই জনগোষ্ঠীকে পিছনে নিয়ে যাচ্ছিল ধর্মের কথা বলে, তাদেরকে আমি বলবো বঙ্গশত্রু। এবং শুধু ধর্মের ব্যাপার নয়, আমি মনে করি সমাজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, সব জায়গায় কিন্তু এই বঙ্গবন্ধু এবং বঙ্গশত্রু এই দুই গোষ্ঠী আছে, এবং দ্বন্দ্ব চলছে কিন্তু এই দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা কে নেবে। মনে করুন, বঙ্গবন্ধু কি চাইতেন যে বাংলাদেশের সব কাজ, দাপ্তরিক কাজ বাংলা ভাষায় হোক, সমস্ত লেখাপড়া বাংলা ভাষায় হোক। এখন যারা ধরেন
ইংরেজিকে শিক্ষার মাধ্যম করেছে, দাপ্তরিক কাজ বাংলায় করছে না, বা বিচারালয়ে বাংলা ভাষা ব্যবহার করছে না, তাদেরকে আমরা কোনো মতেই বঙ্গবন্ধু বলতে পারি না। যারা ধরেন দেশের ক্ষতি করছে, বিভিন্ন দুর্নীতি করছে, দেশের টাকা বাইরে নিয়ে যাচ্ছে, কানাডার বেগমপাড়ায় বা মালয়েশিয়ায় ঘুষের টাকা ডলারে পেমেন্ট নিচ্ছে, তাদেরকে আমরা কোনো মতেই বঙ্গবন্ধু বলতে পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে বঙ্গবন্ধু হচ্ছেন ইসলাম এবং বাঙালি জাতীয়তাবাদের একটা সুন্দর একটা সংমিশ্রণ। এই সংমিশ্রণ যারা আমরা করতে পারছি না, তারাও কিন্তু ঠিক বঙ্গবন্ধু হতে পারছি না। এবং যতদিন যাবে এই দ্বন্দ্ব বাড়বে, এবং আমাদের সামনে এখনো একমাত্র আলোকবর্তিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিভাবে দুটো দিককে একসঙ্গে মেলানো যায়। আপনি বেশ কটি প্রসঙ্গ তুলে এনেছেন ডক্টর ভট্টাচার্য। এই জায়গা থেকে আমি একটু সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই, সংক্ষেপে উত্তরগুলো চাইব। সকলকেই দেখছেন যে তারা ছোট 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 অনেকগুলো নিজেদের হতাশার জায়গা চিহ্নিত করেছেন, এবং সেই জায়গা থেকেই আমি প্রথমে যে বিষয়টি আনতে চাই যে রাষ্ট্রীয় 4 মূল নীতি, সেই জায়গাটি এবং 72-এর সংবিধান আপনারা যাদেরকে চিহ্নিত করে থাকেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তো এই এত কিছু থাকবার পরেও এখনো আপনারাই চিহ্নিত করছেন যে অন্ধকারের শক্তি তারা খুব প্রবল হয়ে উঠেছে, এবং পাশাপাশি এখনো রাষ্ট্রীয় 4 মূলনীতি বা 72-এর সংবিধান ফিরিয়ে আনা যায়নি কেন? এটা যারা রাষ্ট্র এখন পরিচালনা করছেন তাদের কাছে এই প্রশ্নটা, আপনার যেমন প্রশ্ন আমারও প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডক্টর শিশির ভট্টাচার্য কতগুলো মৌলিক প্রশ্ন তুলেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে শুধু আমরা যারা এই যে ভাস্কর্যের পক্ষে বিপক্ষে তারাই যে তাদের দিয়েই যে রাষ্ট্রের শত্রু মিত্র চিহ্নিত হবে তা নয়। তিনি বলছেন বাংলা ভাষা যে প্রচলন, যেটা বঙ্গবন্ধু স্বাধীন দেশ হওয়ার পর প্রথম বলছিলেন সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে, নির্দেশ দিয়েছিলেন। আর সেই বাংলা ভাষার সেই যে মর্যাদা, সেই রাষ্ট্রভাষার যে মর্যাদা, সেটা আমরা রাখতে পারলাম না কেন? এখন যাদের আমরা অন্ধকারের শক্তি বলি, তারা তো রাষ্ট্র ক্ষমতায় ওই অর্থে রাষ্ট্র ক্ষমতা দখল করেনি। কখনো কখনো লেজুর বৃত্তি করেছে, কখনো কখনো কোনো দলের হয়ে হয়তো তারা কোনো জোটের হয়ে ক্ষমতার ভাগ নিয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় কিন্তু তারাই করেনি। সুতরাং কারা করলেন? গত 12 বছর ধরে কিন্তু আওয়ামী লীগ এক নাগারে মানে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় আছে, এর আগেও ছিলেন। এবং আরও যদি বলি, হারুন ভাই বলেছেন যে 75-এর পর 2 দশক 21 বছর ভিন্ন শক্তি, যারা ভিন্ন ধারার ভিন্ন ভাবাদর্শের তারা ক্ষমতায় ছিলেন। তো সেই ভিন্ন ভাবাদর্শের যারা ক্ষমতায় ছিলেন তাদেরই এক অংশের সঙ্গে কিন্তু এই সরকারের বর্তমানে যারা তাদের কিন্তু জোটবদ্ধ। একসময় তারা সরকারি অংশ ছিলেন, এখন সরকারি অংশ না হলেও তারা একসঙ্গে নির্বাচন করেছে, তারা রাজনৈতিক মিত্র। তা আমরা এই রাজনৈতিক শত্রু মিত্র আমরা কিন্তু নিজেদের সুবিধা অনুযায়ী বিচার করি। আপনি যদি আমার প্রশ্নটা নিয়ে তারপর উত্তরটি দেন, আপনি বলছিলেন যে এই যে এখনো প্রায় 50 বছর হতে চললো আমাদের, এখনো আমরা যখন কথা বলছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, অপশক্তি, এই যে 50 বছর 5 দশক পেরিয়ে যাওয়ার পর স্বাধীন বাংলাদেশে এই একাধিক প্রজন্ম তৈরি হওয়ার পরেও এই যে প্রশ্ন যেটি সামনে আসছে, এই প্রশ্নটি কি আপনাদের বিব্রত করে না? এই প্রশ্নটি কতটা যথার্থ সেই প্রশ্নও কিন্তু আনা উচিত। প্রথম হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে যে কোনো দেশেই এই বাংলাদেশ বিরোধী কোনো শক্তি থাকতে পারে না, তাহলে সেটা তো বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ, তাই রাষ্ট্রদ্রোহীদের বিচার হওয়া উচিত। মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তি থাকতে পারে না, মুক্তিযুদ্ধের ব্যাখ্যা বিভিন্নভাবে করতে পারে, কিন্তু কেউ যদি বলে যে এই মুক্তিযুদ্ধের বিরোধী, তার তো এখানে রাজনীতি করার, তার এই রাষ্ট্রের নাগরিক হওয়ারই অধিকার নেই। আমরা যে এই যে মুক্তিযুদ্ধের এটা আমরা কিভাবে বিচার করি? আমরা সামরিক স্বৈরশাসক একসময় আমরা চিহ্নিত করেছি, কিন্তু সামরিক স্বৈরশাসককে যদি আমরা চিহ্নিত করি সামরিক স্বৈরশাসক ক ভালো খ খারাপ,
তাহলে তার সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে আমার লড়াইটা থাকলো না। এই জায়গাতে আপনার কাছে আবারও ফিরবো। আমি এখানে একটু ছোট করে নূহ উল আলম লেনিন আপনার কাছে আসতে চাই। এই আলোচনাটি যেখানে গিয়ে ঠেকেছে যে আমরা এখনো এই 5 দশক পরেও বারংবার বলতে শুনি রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষকে যে একটি পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের এবং বাংলাদেশ যেই চেতনা নিয়ে স্বাধীন হয়েছিল, অসাম্প্রদায়িকতার যে চেতনা ধারণ করে বুকে এবং সংবিধানে, সেটির পক্ষে, এবং অন্য আরেকটি পক্ষ যেটি পক্ষে নয় বা বিপক্ষ শক্তি। এই যে এইরকম একটি বিতর্ক প্রায় 50 বছরের দোরগোড়ায় দাঁড়িয়েও আমাদেরকে করতে হচ্ছে, কেন আমরা আজও এই বাস্তবতাকে পাল্টাতে পারিনি? কোথায় ব্যর্থতা ছিল আমাদের? যে জাতি তার জাতির জনককে রক্ষা করতে পারে না, হ্যাঁ, যে জাতি তার স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময়কার যারা মূল পরিচালক ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, তাদেরকে রক্ষা করতে পারে না, সেই জাতিকে আপনি এত সহজে ছাড় দিতে পারেন না। এটা হচ্ছে আমাদের সম্মিলিত পাপ যে আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। এবং বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি কেবল তা না, বঙ্গবন্ধু কেবল ব্যক্তি ছিলেন না, বঙ্গবন্ধু তো একটা ভাবাদর্শের অনুসারী ছিলেন, প্রবক্তা ছিলেন। এবং যে কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ভেতর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র, রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্রের সংবিধানের মৌলিক চরিত্র সবকিছু পাল্টে দেওয়া হলো। এবং এই পাল্টে দেওয়ার সময়ে যে অপপ্রচার বঙ্গবন্ধুর জীবিত অবস্থায় হয়েছিল, তারপরে হয়েছে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। এবং একদিকে ধর্মহীনতা, এক সময় ভারত বিরোধিতা, এবং যেই নেতারা অনেকেই প্রাতঃস্মরণীয় বলা হয়, যারা দীর্ঘকাল এখানে গণতান্ত্রিক আন্দোলনের জন্য জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, তারাই কিন্তু বঙ্গবন্ধুর সময়ের শেষ দিকে আপনার মুসলিম বাংলার স্লোগান তোলেন মাওলানা ভাসানী, হ্যাঁ, যিনি মুক্তিযুদ্ধেও পার্টিসিপেন্ট ছিলেন, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। অলি আহাদ একজন আওয়ামী লীগের নেতা ছিলেন, পরে তার নিজস্ব জাতীয় লীগ করেন। কিন্তু এই অলি আহাদ আপনার মনে আছে যে 1949 সালে যখন আওয়ামী লীগ গঠিত হয়, তখন সে এই অলি আহাদ, যে আওয়ামী লীগের নাম রাখা হয়েছিল তখনকার বাস্তবতায় আওয়ামী মুসলিম লীগ, এই মুসলিম শব্দটি থাকার কারণে যে এটা সাম্প্রদায়িক হয়ে গেছে, এই কারণে তিনি আওয়ামী লীগের মেম্বারশিপ দেন নাই 1955 সাল পর্যন্ত। সেই অলি আহাদই আবার, যিনি বাম প্রগতিশীল বলে পরিচিত, তিনি তুললেন স্বাধীনতার পরে মুসলিম বাংলার স্লোগান। কাজে আমাদের মধ্যে, আমাদের রাজনৈতিক দল, আমাদের সিভিল সোসাইটি, তার মধ্যে নানান রকম বৈপরীত্য থাকে। হ্যাঁ, সত্য বটে যে মুক্তিযুদ্ধের সময় একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেটা ছিল একটা ভিন্ন পটভূমি, ভিন্ন পরিস্থিতি, তার একটা নিজস্ব ডাইনামিক্স আছে। একটা জাতি যখন কোনো স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে, তখন যেই জাতীয় ঐক্য হয় সেটা কিন্তু সবসময় অক্ষুণ্ণ থাকে না, কারণ তখন নানান সুবিধা, ক্লাস ইন্টারেস্টে তারা বিভক্ত হয়। কিন্তু কেউ এইটা করে না যে ওই জাতীয় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, তার সার্বভৌমত্ব, তার সংবিধান, এইটাকে অস্বীকৃতি জানায়। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। বাংলাদেশে, আমি শেষ করতে দেন, বাংলাদেশে এই ঘটনা ঘটেছে এবং এটা বাঙালি জাতির দুর্ভাগ্য। এটা যেমন রাজনৈতিক দলের ব্যর্থতা, তেমনি সিভিল সোসাইটির ব্যর্থতা, যারা প্রতি মুহূর্তে রাজনীতিবিদদের সমালোচনা করেন, পার্টিকুলারলি ক্ষমতাসীনদের সমালোচনা করেন। তারা কেন করেন নাই? তারা কেন এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তোলেন নাই? সেই প্রশ্নের জবাব কি তারা দেবেন না? নূহ আলম লেনিন তিনি বারংবার বলছিলেন যে এই যে ব্যর্থতা 50 বছর প্রায় হয়ে যাচ্ছে, তখনও আমরা যে দুই পক্ষ নিয়ে কথা বলছি, এটি কেবল রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের ব্যর্থতা নয়, বরং এখানে সামাজিক সাংস্কৃতিক শক্তি বা যারা প্রতিরোধ গড়ে তুলবার কথা ছিল, তাদেরও একটা ব্যর্থতার ইঙ্গিত তিনি দিয়েছেন। আপনি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি ঠিকই বলেছেন, লেনিন যেটা বলেছেন আমিও সেটাই মনে করি, যে এটা এককভাবে তো কোনো গোষ্ঠী বিশেষের ব্যর্থতা নিশ্চয়ই নয়। আমরা যদি পর্যালোচনা করি আমরা দেখতে পাবো যে মুক্তিযুদ্ধের সময় থেকে আপনি বারবার করে, এবং আমরা অনেকেই যেটা অন্ধকারের শক্তি বলি, মুক্তিযুদ্ধটা তো সংগঠিত হয়েছিল এই অন্ধকারের শক্তিকে পরাজিত করে আলোর শক্তিকে সামনে নিয়ে আসার জন্য।
সেটা সম্ভব হয়েছে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কিন্তু অন্ধকারের শক্তিকে সার্বিকভাবে পরাজয় করা সম্ভব হয়নি। হয়তোবা স্তিমিতকারে সেটা রয়েছিল, পরবর্তীতে কখনো কখনো সেটা বহিঃপ্রকাশ তার ঘটেছে। আমি যে কথাটি বলতে চাই যে এই যে এই যে স্বাধীনতার পরবর্তী কালের যে সময়টা, এই সময়টাতে আমরা সত্যিকার অর্থে কি এককভাবে কোনো বিশেষ ব্যক্তি, দল বা গোষ্ঠী দায়ী? আমার কিন্তু তা মনে হয় না। কারণ বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মুক্তিযুদ্ধ থেকে চলে আসছিল এবং যেটা মুক্তিযুদ্ধকে পরাস্ত করতে পারেনি, মুক্তিযুদ্ধ বিজয়ী হয়েছে, কিন্তু সেই মধ্যকার যে পরাজিত অপশক্তি, তাই কিন্তু বাংলাদেশটাকে নতুন করে আবার পাকিস্তানি ভাবধারা নিয়ে গেছে। কিন্তু যে কথাটি বলবার আমার, সেটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নেতৃত্ব যারা, তারা কিন্তু একটি সময় দেখা গেছে আমরা অত্যন্ত আত্মতুষ্টিতে ভুগেছি। এই আত্মতুষ্টিটা এমন পর্যায়ে ছিল, আমি নিজে তখনকার একজন অন্যতম প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছি যে আমরা মনেই করিনি যে শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের পতন ঘটানো সম্ভব হলো। একটা 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 ফান্ডামেন্টালিস্ট মনোভাবাপন্ন রাষ্ট্র থেকে বেরিয়ে জনগণতান্ত্রিক রাষ্ট্র, সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে সেটা আমরা মনে করিনি। হয়তো এখনো আমরা মনে করছি না। এখনো অনেকেই বললে যে ১২ বছর ১৩ বছর যাবৎ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল ক্ষমতায় আছে, আমরা কি সব এখনই আমরা আত্মতুষ্ট? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে দল বা গোষ্ঠী, তাদের আত্মতুষ্ট হবার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। যদি এই ধরনের কোনো আত্মতুষ্টিতে আমরা ভুগতে থাকি, তাহলে দেখা যাবে যে কখনো না কখনো বিশেষ সময়ে, সুযোগ সময়ে এসে আমাদের এগুলোকে ধ্বংস করবার জন্য অন্ধকারে অপশক্তি আবারও জেকে বসবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। এখান থেকে একটু যেতে চাই ডক্টর শিশির ভট্টাচার্য আপনার কাছে। আসলে আমরা তো অনেকগুলো সমস্যাই আপনাদের বক্তব্য থেকে চিহ্নিত করতে পারলাম, কিন্তু এখানে আটকে থাকতে চাই না, বরং একটু সামনে তাকাতে চাই। এই সংকটগুলো আমরা কিভাবে মোচন করতে পারি, এবং যেই স্বপ্ন নিয়ে 50 বছর আগে মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরেছিলেন, তারা যেই অসাম্প্রদায়িক চেতনার সকল নাগরিকের বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ যদি আবারও বিনির্মাণ করতে হয়, কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? সৌরভ ভাই যেমন বলেছেন যে একটা ইউনিক, মানে একটা এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে যেটা পৃথিবীর কোথাও নেই। সেটা হচ্ছে বাংলাদেশের যারা বিরোধী, তারাই বাংলাদেশে জাকিয়ে বসেছে। এটা ভিয়েতনামে নেই, কোনো দেশে নেই যে আপনি স্বাধীনতা বিরোধী আপনি থাকতে পারবেন না, আসলে আপনাকে ওটার পক্ষেই যেতে হবে। তো এই অবস্থাটা একটু ইউনিক, এটার ওষুধও কিন্তু ইউনিক লাগবে। আমরা জানি না সেই ওষুধ আমরা বের করতে পারবো কিনা। দ্বিতীয় কথা হচ্ছে 16 ডিসেম্বর স্বাধীনতা এসেছে, তার মানে এই না আমরা স্বাধীন হয়ে গেছি। ফরাসি বিপ্লব মনে করেন 10 বছর চলেছে, 100 বছর যুদ্ধ চলেছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝে, ধর্মযুদ্ধ 36 বছর। তা আমাদের একটা ব্যাপার আছে কি, ঠিক আছে 1 বছরের মধ্যে স্বাধীন হয়ে গেছি, কিন্তু স্বাধীনতার যুদ্ধ কিন্তু চলমান। যে শক্তিকে আমরা পরাজিত করেছিলাম, তারা কিন্তু পরাজিত হলেও হারিয়ে যায়নি, তারা কিন্তু আছে। সুতরাং তারা আক্রমণ করবে, এবং আপনি যদি তাদেরকে ভয় পান, আপনি যদি নিজে আমরা বঙ্গবন্ধুরা যদি একত্রিত না হই, তাহলে বঙ্গশত্রু তাদের প্রতিশোধ নেবেই, এবং নিয়েছে তারা 15 আগস্টে। এবং সেই প্রতিশোধ কিন্তু অত্যন্ত কঠিন, এতই ভয়ানক, এখনো কিন্তু তাদের ঝাল মেটেনি। সুতরাং আপনি যদি সংঘবদ্ধ না থাকেন, আপনি বিপদে পড়বেন। দ্বিতীয়ত, একদম উন্নত হয়নি আমি বলবো না, যখন ইমরান খানকে পাকিস্তানের পার্লামেন্টারিয়ানরা বলে বাংলাদেশকে পাকিস্তানকে বাংলাদেশ বানাকে দেখাইয়ে, তার মানে পাকিস্তান প্রজেক্টে তারা ধারক বাহক, তাদের কাছে কিন্তু বাংলাদেশের একটা সফল প্রজেক্ট। এখন বাংলাদেশ পাকিস্তানের কাছে একটা উদাহরণ। সুতরাং আমি মনে করি উন্নতি একদম হয়নি তা নয়। আমার মনে হয় যে প্রগতির যে ধারা, যে উন্নতি যে ধারা, এর সঙ্গে ধর্মনিরপেক্ষতাকে যোগ করে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত।
এবং তার মধ্য দিয়েই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অর্থনৈতিক উন্নতির মাধ্যমে। ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাই এই একই উত্তর, কি কি পদক্ষেপ এখন নেওয়া দরকার? কারণ এই যে 5 দশক পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বাংলাদেশে রাজনীতিতে বলুন, সংস্কৃতিতে বলুন, একই বিতর্ক আমরা শুনতে পাই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি। আর কতকাল আমরা এই প্রশ্ন বয়ে বেড়াবো? এর উত্তর কোথায়? এর সমাধান কোথায়? সমাধান মানুষের মধ্যে, এবং মানুষের প্রতি বিশ্বাস আস্থা রাখতে হবে রাষ্ট্রের। রাষ্ট্র যদি মানুষকে বিশ্বাস করে, রাষ্ট্র কিভাবে সেটা করবে, কোন তরিকায় করবে? আপনি যদি কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেন। সেটা হচ্ছে গণতন্ত্র, মানে গণতান্ত্রিক অধিকার, নাগরিকের গণতান্ত্রিক অধিকার, নাগরিকের মৌলিক অধিকার, না যেটি সংবিধানে, আমাদের সংবিধানে যেটি লিপিবদ্ধ করা আছে। গত 5 দশক কি সেটি ছিল না? ছিল না বলেই তো এত সমস্যা, ছিল না বলেই তো লেনিন ভাই বললেন, হারুন ভাই বললেন, ডক্টর শিশির ভট্টাচার্য বললেন যে আমাদের সম্মিলিত ব্যর্থতা। তো এই যে লেনিন ভাই বললেন যে এই ব্যর্থতা শুধু আমাদের না, সামাজিক শক্তিরও, নাগরিক সমাজের। তাহলে এই নাগরিক সমাজকে তার ভূমিকা রাখতে দেওয়া হচ্ছে কিনা, নাগরিক সমাজ সেই ভূমিকা রাখতে পারছে কিনা। সুতরাং নাগরিক হিসাবে আমি তো আবারও বলি যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি থাকতে পারে না কোনো স্বাধীন দেশে। আমি শিশির ভট্টাচার্যের একমত, ভট্টাচার্যের সঙ্গে একমত। যারা বাংলাদেশ বিরোধী তাদের চিহ্নিত করা হোক, তাদের বিচার করা হোক, তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে করা হোক, তাদের এর সঙ্গে আরেকটু যোগ করে যদি উত্তর দেন, কতজনকে ধরবেন, কতজনকে বিচার করবেন? আরেকটি প্রশ্ন, যেন এই চিন্তা তৈরি না হয়, সেজন্য আমরা কি করতে পারি? প্রশ্ন যেটা হচ্ছে যে আমি এই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, এটা কিন্তু সবসময় এটি রাজনৈতিক সুবিধার জন্য অনেক সময় এটি ব্যবহার করা হয়। আর সেটা এই কারণে, মুক্তিযুদ্ধে যারা করেছিলেন 71-এ, তারা কি 72-এ এক ছিলেন? 72-এর মধ্যেই কিন্তু তাদের মধ্যে আমরা বিভাজন দেখেছি। সুতরাং সব কিছু 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তারাই সমস্ত তাদের অবশ্যই তাদের আমরা জবাবদিহির আওতায়, তাদের শাস্তির আওতায় আনব। কিন্তু মুক্তিযোদ্ধারা কি করেছেন? বাংলাদেশের 11টি সেক্টর ছিলেন। চারজন মুক্তিযুদ্ধের 4জন সেক্টর কমান্ডার পরস্পরকে হত্যা করেছেন। দেখুন সেটি আদর্শের কারণে না, সেই ক্ষমতার কারণে। তো সুতরাং ক্ষমতার যে দ্বন্দ্ব, সেটাকে যদি আমরা আদর্শ দ্বারা প্রতিকায়িত করতে চাই, তখন কিন্তু ওইটা হবে যে আমি একটি অদৃশ্য প্রতিপক্ষ তৈরি করব। কিন্তু যেটা করণীয় হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্র হয়েছিল পাকিস্তানি যে ভাবধারা ছিল তার বিপরীতে, এবং সবচেয়ে বড় ছিল কিন্তু অর্থনৈতিক বৈষম্য। অধ্যাপক রেহমান সেমান যেটাকে বলছিলেন যে এক দেশ দুই অর্থনীতি, তা আমাদের এখন হচ্ছে এক দেশ দুই সমাজ। একটা সমাজ হচ্ছে যারা অবহেলিত, যারা বঞ্চিত, আর একটা সমাজ হচ্ছে সুবিধাবাদী। এবং সবসময় ক্ষমতায় যারা থাকে, যেটা বললেন যে এই যে যারা অর্থ পাচার করছে, যারা সরকারি অর্থ লুট করছেন, অতীতেও করেছেন বা এখনো করছেন, তারা তো রাষ্ট্রের বন্ধু হতে পারে না, তারা তো মুক্তিযুদ্ধের বন্ধু হতে পারে না। তা মুক্তিযুদ্ধের বন্ধু হবে তারাই যারা জনগণের পক্ষে, যারা ন্যায়ের পক্ষে, যারা সত্যের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে। ধন্যবাদ আপনাকে। এবারে এই জায়গা থেকে একটু আবার নূহুল আলম লেনিন আপনার কাছে ফিরতে চাই, কিন্তু অনুরোধ করব খুব সংক্ষেপে বলবার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসেছি। আমরা এই ঘোর পাক যে খাচ্ছি এই বাস্তবতায়, সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আপনার পরামর্শ কি? দেখুন, আমরা এটা কেবল পরামর্শ না, এই কাজটা আমরা করছি। এটা মনে রাখতে হবে, বাংলাদেশ প্রিডমিনেন্টলি মুসলিম সোসাইটি, এবং বাংলাদেশের এখানে মৌলবাদের উত্থান একটা নতুন ফেনোমেনা। আপনার মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলাম বিরোধিতা করেছে বা মুসলিম লীগ বিরোধিতা করেছে, সেটা একদিক। কিন্তু এই যে গত 90-এর দশক থেকে সারা বিশ্বব্যাপী মৌলবাদের উত্থান হয়েছে, এবং সেই মৌলবাদের কেবল মানে ভাবাদর্শগত উত্থান না, সেই সাথে সশস্ত্র উত্থান হয়েছে বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে। এইটার থেকে বাংলাদেশ কিন্তু বিচ্ছিন্ন না। এখানে মৌলবাদীরা বসে নেই, তারা এই
বিভিন্ন জনকে ট্রেনিং দিয়ে এসে এখানে দেশের মধ্যে সংঘাতময় পরিস্থিতি, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে যাদেরকে আখ্যায়িত করা হয়, তাদেরকে এখন মাথা তুলতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের স্ট্রেংথ হলে এই জায়গায় বর্তমান সরকার জিরো টলারেন্স গ্রহণ করে এইখানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড মৌলবাদীদের সেইটাকে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে। এক। দুই নম্বর, আমি আগেই বলেছি যে এই ফেনোমেনাটা নতুন না। বিশ্বের বিভিন্ন দেশে যেগুলো মুসলিম প্রধান দেশ অথচ অসাম্প্রদায়িক ছিল, সেই দেশগুলোতে একটা অনেক বড় পরিবর্তন ঘটে গেছে। বলতে আমি এক কথায় বলবো যে সেকুলারিজম ইটসেলফ একটা আক্রমণের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? ইরাকের হামলা করলো, হ্যাঁ, যে একটা স্বৈরতন্ত্রের পতন, তা তো হয় নাই কেবল, সেখানে আপনার উত্থান ঘটলো মৌলবাদের। সিরিয়াতে উত্থান ঘটলো মৌলবাদের। মিশরে নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় আসলো মুসলিম ব্রাদারহুড। এমনকি যেই দেশটি মুসলমান দেশ হিসেবে, আমি আমার কথা বলতে দেন, যেই দেশটিকে আমরা মুসলমান প্রধান দেশ হিসেবে সেকুলারিজমের প্রথম পরীক্ষা নিরীক্ষা এবং আদর্শ হিসেবে মনে করছিলাম, সেই তুরস্কে এখন ক্ষমতাসীন যারা আছে তারাও কিন্তু মৌলবাদের পৃষ্ঠপোষক এবং সেই দিকে যাচ্ছে, এবং তারা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে সৌদি আরব বলে নেই, কিন্তু ওরা অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছে। কাজে এই ফেনোমেনাটা আবারও বলছি, মুসলিম প্রধান দেশ হিসেবে মুসলিম সাইকিতে, মুসলমানের মনস্তত্ত্বে এটা একটা প্রভাব সৃষ্টি করে। দ্বিতীয়ত, এই যে মৌলবাদের বিরুদ্ধে বা ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে আজকে এই যে বিভিন্ন শক্তি দাঁড়াচ্ছে আমাদের প্রতিবেশী ভারতবর্ষে, সেখানেও মৌলবাদী শক্তি, তারা মুসলমানকে গরু খেতে দেবে না বলে সেখানে হত্যা করা হচ্ছে। কাজেই মৌলবাদ ইটসেলফ, সেটা মুসলিম মৌলবাদ, সেটা খ্রিস্টান মৌলবাদ বলেন, ইহুদি মৌলবাদ বলেন, হিন্দু মৌলবাদ বলেন, সবটাই একটা ফেনোমেনা হিসাবে আজকে এই বিশ্বে দেখা দিচ্ছে। এগুলোর বিরুদ্ধে প্রত্যেক দেশকে তার নিজস্ব কায়দায় তার জনগণের দ্বারা প্রতিরোধ গড়ে তুলতে হবে, এক। আর দ্বিতীয় হচ্ছে, মৌলবাদের পাশাপাশি আপনাকে প্রত্যেক দেশেরই গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে। সেখানেও কিন্তু আরব বসন্ত হয়েছিল, যে ওখানে গণতন্ত্র ফিরে এসছে, কিন্তু সেই আরব বসন্ত সেটা এখন দুর্ভাগ্যজনকভাবে সেটা আজকে উল্টে যাচ্ছে। এইখানে বিশ্বব্যাপী গণতন্ত্র, সেকুলারিজম, এইগুলো এখন একটা হামলার মুখে, এবং বিশ্বায়িত অর্থনীতির ফলে এইখানে দেশগুলোর মধ্যে পুঁজিবাদের বিকাশ, অবাধ পুঁজিবাদের বিকাশ হচ্ছে, কেন্দ্রীভূত অর্থনীতি গড়ে উঠছে, এবং যেটা মানে এখানে সোহরাব বলার চেষ্টা করলেন যে সমৃদ্ধির পাশাপাশি, দেশের অগ্রগতির পাশাপাশি মানুষের যে ধনবৈষম্য সেটা বৃদ্ধি পেয়েছে। নিশ্চয়ই এটার বিরুদ্ধেই কিন্তু এখানকার শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, তাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমাদের মানে মধ্যবিত্ত বা সিভিল সোসাইটি এখনো সেইভাবে দাঁড়ায় নেই, রাজনৈতিক দলগুলোকে সেইভাবে প্রভাবিত করতে পারে নাই। সেইটা আমি বাংলাদেশের মাটিকে বুঝি, এটা যে এইটা একটা, এই দেশ মানে মুক্তিযুদ্ধের দেশ, বীরের জাতি, তারা রোজ না করলো, একটা সময় তারা এইটার বিস্ফোরণ ঘটে, এবং এই ঘটে গিয়ে সকল অন্ধকারের শক্তি, অপশক্তি তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। অনেক ধন্যবাদ। ইতিহাসের নিয়তি। জি, অনেক ধন্যবাদ। ইতিহাসের নিয়তিতে গিয়ে আপনি বক্তব্য শেষ করলেন, এবং এই যে বাংলাদেশ বারংবার অন্ধকারের শক্তি বলা হোক, অপশক্তি বলা হোক, সেই শক্তির সঙ্গে বারংবার তাকে যুদ্ধে রত হতে হয়েছে, এবং দেখা গেছে বহু যুদ্ধেই প্রগতিশীল শক্তি বা মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা মানুষের স্বাধীনতাকে আরও যে ঊর্ধ্বে তুলে ধরে, সেই শক্তিরই জয় হয়েছে। তো এবারে এই 50 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ আসলে কতখানি তার স্বপ্নের দিকে পৌঁছতে পারবে, এবং সেই যে 1971-এ যারা যেই স্বপ্ন নিয়ে, যেই চেতনা নিয়ে যুদ্ধ করেছিলেন, বিজয় অর্জন করেছিলেন, এখন যখন আমরা প্রায় ক্ষণ গণনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি যে বাংলাদেশের বিজয়ের 50 বছর পূর্তি হতে চলল, আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু করব, সেই সময়ে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করেছি নিজেরা কোথায় রয়েছি সেই রিয়েলিটি চেক করবার জন্য, সেটি আত্মসমালোচনা করবার জন্য, এবং এখান থেকে আপনারা শুনেছেন দর্শক
অতিথিরা বারংবার বলবার চেষ্টা করেছেন সকলেরই একটি নিজস্ব ভূমিকা রয়েছে, দায় রয়েছে, দায়িত্ব রয়েছে। কেবল রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের সকলেরই নিজেদের জায়গা থেকে সেই ভূমিকা, সেই দায়িত্ব পালন করতে হবে। এইটুকু বলে আজকে আমরা আমাদের দেশের কথা, দশের কথা শেষ করব। তার আগে যারা আমাদের অতিথি ছিলেন, ডক্টর শিশির ভট্টাচার্য, নূরুল আলম লেনিন, বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব এবং সোহরাব হাসান, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আবারও দেখা হবে আগামীকাল সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।